যুদ্ধবিরতি কার্যকরের পরও গাজায় অবিরাম বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। 10 অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত 100 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এর মধ্যেও আরও এক ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস। এদিকে আবারও ইসরায়েল সফরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, আর তার সাথে আলোচনার জন্য অপেক্ষায় নেতানিয়াহু। এসব কিছুর মধ্যে আশার আলো জ্বালিয়েছে রাফা সীমান্ত দিয়ে গাজায় ঢোকা ত্রাণবহর। আরও জানাচ্ছেন আফসানা শাহ। তেল আবিবের ফরেনসিক বিভাগে পৌঁছেছে আরও এক ইসরায়েলি জিম্মির মরদেহ। এ নিয়ে 14 জন জিম্মির মরদেহ ফেরত পাঠালো হামাস, তবে এর মধ্যে একজনের মরদেহ জিম্মির ছিল না। গাজায় যুদ্ধবিরতি পুরোপুরি কার্যকরের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে ট্রাম্পের পক্ষ হয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসরায়েল সফরে গেছেন। আগেই ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দেয়া ভাষণে নেতানিয়াহু জানিয়েছেন অধীর আগ্রহে ভ্যান্সের জন্য অপেক্ষা করছেন তিনি। মূলত দুটি বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হবে। প্রথমত, নিরাপত্তার যে হুমকির মুখোমুখি আমরা হচ্ছি, আর দ্বিতীয়ত যেসব রাজনৈতিক সুবিধা আমরা পাচ্ছি। চ্যালেঞ্জগুলো আমরা মোকাবেলা করব, আর সুযোগগুলোকে কাজে লাগাবো আমরা। এদিকে গাজায় ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র স্তেফান দুজারিক। সপ্তাহ জুড়েই কারেম শালোম এলাকা থেকে আমরা ত্রাণ সংগ্রহ করব। এর মধ্যে আছে খাবার, পানি, ঔষধ ও জ্বালানি। প্রথমবারের মতো কিসুফিম ক্রসিংয়ে নজরদারির জন্য জাতিসংঘকে অনুমতি দিয়েছে ইসরায়েল। বিষয়টি অবশ্যই ইতিবাচক। অন্যদিকে মিশরের রাফা ক্রসিং দিয়ে গাজায় ঢুকতে শুরু করেছে ত্রাণবহর। যুক্তরাষ্ট্রের চাপের কারণেই মূলত ত্রাণ ঢুকতে পারছে গাজায়। আফসানা শাওন, ৭১। গাজার সাথে যুদ্ধবিরতির মধ্যে লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ জানায় তারা দক্ষিণ লেবাননে নাবাতিকে লক্ষ্য করে হামলাগুলো চালিয়েছে। আইডিএফ করেছে তারা হিজবুল্লাহর কর্মী এবং অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেছে, তবে এই বিষয়ে কোনো প্রমাণ দিতে পারেনি তারা। আইডিএফ এর দাবি, হিজবুল্লাহ লেবানন জুড়ে তার সামরিক অবকাঠামো পুনর্নির্মাণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যা ইসরায়েল এবং লেবাননের মধ্যে সমঝোতার লঙ্ঘন। এছাড়া ইসরায়েলি বাহিনী যে কোনো হুমকি অপসারণ এবং ইসরায়েল রাষ্ট্রকে রক্ষা করার জন্য কাজ চালিয়ে যাবে বলেও হুঁশিয়ারি দিয়েছে আইডিএফ। গত বছরের নভেম্বরে হিজবুল্লাহর সাথে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করা সত্ত্বেও ইসরায়েল প্রায় প্রতিদিনই লেবাননে হামলা চালিয়ে আসছে। 2015 সালে স্বাক্ষরিত তেহরান পারমাণবিক চুক্তির মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেছে বলে জাতিসংঘকে জানিয়েছে ইরান, রাশিয়া ও চীন। এতে ইরানের পারমাণবিক বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পর্যবেক্ষণও বন্ধ হয়ে যাচ্ছে। এ বিষয়ে ইরান, রাশিয়া ও চীন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদ বরাবর একটি চিঠি দিয়েছে। 3 দেশের চিঠিতে বলা হয়েছে, ইত্রীয় দেশগুলো অর্থাৎ যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি চুক্তিটি পুনর্বহালের যে চেষ্টা করছে, তবে তা আইনগত ও প্রক্রিয়াগতভাবে ত্রুটিপূর্ণ। এ সময় একপক্ষীয় নিষেধাজ্ঞা, হুমকি বা উত্তেজনা বৃদ্ধির মতো পদক্ষেপ থেকে বিরত থাকা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সংলাপের মাধ্যমে রাজনৈতিক সমাধান খোঁজার জন্য আহ্বান জানানো হয়েছে ওই চিঠিতে। ইরানের সঙ্গে সব ক্ষেত্রে সম্পর্ক জোরদার করতে প্রস্তুত রাশিয়া। ক্রেমলিনের পক্ষ থেকে এমন আগ্রহের কথা জানানো হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, দুই দেশের সম্পর্ক নাটকীয়ভাবে এগিয়ে যাচ্ছে। তেহরান ও মস্কোর মধ্যে আগে থেকেই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। চলতি বছর ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছিল রাশিয়া। এর আগে গত জানুয়ারিতে পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তিতে সই করেছিলেন। এছাড়া গত মাসে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের সঙ্গে ইরান একটি চুক্তি করেছে। ওই চুক্তি অনুযায়ী ইরানে 4টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে সংস্থাটি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে উড়িয়ে দিয়ে বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংসের দাবি নিছক কল্পনা ছাড়া কিছু নয়। সোমবার নিজের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে খামেনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছেন, তিনি যেন ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসের স্বপ্নই দেখে যান। তিনি আরও প্রশ্ন তোলেন, একটি দেশের পারমাণবিক শিল্প থাকলে
সেটি কি রাখবে আর কি রাখবে না এটা বলার অধিকার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কোথা থেকে পান? এর আগে ট্রাম্প সম্প্রতি দাবি করেছিলেন গত জুনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছে। তবে খামেনি স্পষ্টভাবে বলেন এমন কোনো ঘটনা ঘটেনি ও ট্রাম্পের এই বক্তব্য বাস্তবতার সঙ্গে সম্পূর্ণ অসঙ্গত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তার ধারণা যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন জয় পারবে না, তবে যে কোনো ঘটতে পারে বলে তিনি মনে করছেন। যুক্তরাষ্ট্র সফরে থাকা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের সাথে খনিজ চুক্তির করার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ট্রাম্প। যুদ্ধ একটি অদ্ভুত জিনিস এবং যে কোনো কিছু ঘটতে পারে। আমি কখনো বলিনি ইউক্রেন জিতবে, আমি বলেছি তারা হয়তো জিততে পারে। রাশিয়া এবং ইউক্রেনে প্রতিদিন অনেক সেনা ও সাধারণ মানুষ মারা যাচ্ছে, এটা অবিশ্বাস্য। আমন্ত্রণ পেলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট পুতিনের পরবর্তী বৈঠকে থাকবেন জেলেনস্কি। ইউক্রেন যুদ্ধ অবসানে দ্বিতীয় দফা বৈঠকে বসবেন পুতিন ও ট্রাম্প। এ বৈঠকের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এর আগে আলাস্কাতে এ প্রথম দফা বৈঠকে থাকার আগ্রহের কথা জানিয়েছিলেন তিনি। তবে সে বৈঠক ছিল ট্রাম্প ও পুতিনের দ্বিপাক্ষিক বৈঠক। ওই বৈঠক ফলাফল শূন্য হওয়ার পর কয়েকবার টেলিফোনে কথা হয়েছে ট্রাম্প ও পুতিনের মধ্যে। সর্বশেষ কথা হয়েছে গত 16 অক্টোবর বৃহস্পতিবার। পুতিনের সঙ্গে ফোনালাপ শেষে সাংবাদিকদের ট্রাম্প জানান দ্বিতীয় দফায় রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন তিনি এবং এবারের বৈঠক হবে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে। পাকিস্তান আফগানিস্তান সীমান্ত আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে পুনরায় খুলে দেওয়া হতে পারে। সোমবার জিও নিউজকে এমনটাই জানিয়েছে একটি সূত্র। একদিন আগেই দুই প্রতিবেশী দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সূত্র জানায় দুই দেশের কর্মকর্তারা কোনো নতুন বিরোধ দেখা না দিলে সীমান্ত পুনরায় খোলার ব্যাপারে একমত হয়েছেন। সীমান্ত জুড়ে ব্যাপক হামলার পর অক্টোবরের 12 তারিখে পাকিস্তান তোরখাম ও চামান সীমান্ত বন্ধ করে দেয়। সীমান্তে সংঘর্ষ শুরু হয় 11 ও 12 অক্টোবরের রাতের মধ্যে, যখন আফগান তালেবান ও তাদের সহযোগীরা পাকিস্তানের সীমান্ত পোস্টে আক্রমণ চালায়। পাকিস্তানও জবাবে কান্দাহার ও কাবুলে হামলা চালায়। 15 অক্টোবর দুই দেশের মধ্যে 48 ঘন্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হয়, যা 17 অক্টোবর আরও 48 ঘন্টা বাড়ানো হয়। পরবর্তীতে দোহায় দুই দেশ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ জানান দুই পক্ষের পরবর্তী বৈঠক 25 অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে হঠাৎ উত্তেজনা দেখা দিয়েছে। সম্প্রতি পাল্টাপাল্টি হামলা করেছে একে অন্যের ভূখণ্ডে। হতাহতের ঘটনাও ঘটেছে। এ অবস্থায় তালেবানের ঘোর সমর্থক পাকিস্তানের সঙ্গে আফগানিস্তান অচিরেই দ্বিপক্ষীয় উষ্ণতায় ফিরে আসবে বা ভুল বোঝাবুঝির একেবারে অবসান হয়ে যাবে সে সম্ভাবনা কম বলছেন বিশ্লেষকরা। সৃষ্টি ঘটকের রিপোর্টে বিস্তারিত। 2021 সালের আগস্টে যখন পাকিস্তানের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা কাবুলে তালেবানের ক্ষমতায় প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছিলেন, তখন আফগানিস্তান পাকিস্তান সম্পর্কের এমন নিম্নমুখী পরিস্থিতি কল্পনাও করা কঠিন ছিল। অন্তত তালেবান জামানায় এমন হবে সেটা ভাবা যায়নি। ইসলামাবাদের বিশ্বাস ছিল তালেবান সরকার পাকিস্তানের প্রতি বন্ধুত্বপূর্ণ হবে, কিন্তু সাম্প্রতিক বিবৃতিতে পাকিস্তান সরকার এখন তালেবান সরকারকে একটি শাসন হিসেবে উল্লেখ করছে। তারা হুঁশিয়ারি দিয়েছে তালেবান তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপি নামে পরিচিত পাকিস্তানি তালেবানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে আফগান ভূখণ্ডের অভ্যন্তরে হামলা অব্যাহত রাখবে। 2021 সালে আফগানিস্তানে তালেবানের ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর নজিরবিহীন একের পর এক হামলা হচ্ছে। এর বেশিরভাগ হামলার জন্যই টিটিপিকেই দায়ী করছে পাকিস্তান। বর্তমানে কয়েকটি সংকটে জর্জরিত পাকিস্তান, যেমন খুঁড়িয়ে চলা অর্থনীতি, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে ভূরাজনৈতিক উত্তেজনা এবং সেই সঙ্গে ক্রমবর্ধমান অভ্যন্তরীণ রাজনৈতিক অসন্তোষ ও প্রাকৃতিক দুর্যোগ। অর্থনীতির দুরবস্থার কারণে আফগানরাও ভুগছেন। স্বাস্থ্য ও শিক্ষা পরিষেবার মতো সরকারি খাতের প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ ভেঙে পড়ার দ্বারপ্রান্তে। মারাত্মক খাদ্য ঘাটতি ও মানবিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আফগানরা কষ্ট পাচ্ছেন, কারণ জাতিসংঘ পরিচালিত সাহায্য সংস্থাগুলো তহবিল সংকটে পড়েছে। পাকিস্তানের সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘাত এসব চ্যালেঞ্জকে আরও গভীর করতে পারে। নিঃসন্দেহে পাকিস্তানের সামরিক বাহিনী অনেক বেশি শক্তিশালী, প্রযুক্তিগতভাবে তাদের উন্নত অস্ত্রশস্ত্র রয়েছে এবং তালেবান সরকারের বিরুদ্ধে যথেষ্ট ভূরাজনৈতিক প্রভাব রয়েছে। অন্যদিকে তালেবান নিজেদের বিজয়ী যুদ্ধে পোড়া খাওয়া যোদ্ধা হিসেবে দেখে থাকে।
তারা বিশ্ব পরাশক্তির বিদেশি দখলদারিত্বের বিরুদ্ধে দীর্ঘ ও সফল যুদ্ধ করেছে। তাই এক প্রতিবেশীর চাপিয়ে দেওয়া সম্ভাব্য সংঘাত তাদের জন্য কেবল একটি ছোট মিশন ছাড়া আর কিছু নয়। তা সত্ত্বেও স্থল বেষ্টিত একটি দেশ হিসেবে আফগানিস্তান পাকিস্তানের মধ্য দিয়ে যাওয়া বাণিজ্য রুটের উপর ব্যাপকভাবে নির্ভরশীল, যা চলমান উত্তেজনার কারণে বন্ধ রয়েছে। ফলে উভয় পক্ষের ব্যবসায়ীদের বড় ধরনের ক্ষতি হচ্ছে। ভবিষ্যতে পাকিস্তানি ড্রোন এবং যুদ্ধবিমানের যে কোনো আক্রমণ মোকাবেলা করার মতো তালেবান সরকারের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার বা আধুনিক অস্ত্রশস্ত্রের অভাব রয়েছে। পাকিস্তান সামরিকভাবে শক্তিশালী হলেও তালেবানেরও নিজস্ব হাতিয়ার রয়েছে, যা ইসলামাবাদকে আঘাত করতে পারে। সৃষ্টি ঘটক, ৭১। মাদাগাস্কারের নতুন প্রেসিডেন্ট কর্নেল মাইকেল রান্ডুয়ারনিরিনা দেশটির নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেছেন। সোমবার দেশটির ব্যবসায়ী ও পরামর্শক হেরিন সালামা রাজাউনারি ভেলোকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন তিনি। এ বিষয়ে প্রেসিডেন্ট রান্ডুয়ারনিরিনা বলেন, রাজাউনারি ভেলোর অভিজ্ঞতা এবং তাদের সঙ্গে কাজ করা আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণেই তাকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে। সেনা কর্মকর্তা আন্দ্রুনেরিনা গত শুক্রবার দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। এর কয়েকদিন আগে দেশজুড়ে শুরু হওয়া জেনজি নেতৃত্বাধীন সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পক্ষ নেন সামরিক বাহিনীর এই কর্মকর্তা। পরে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রু রাজউয়েলিনা ফ্রান্সের সামরিক বাহিনীর বিমানে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। এদিকে পালিয়ে যাওয়ার পর সংসদ সদস্যদের ভোটে অভিশংসিত হওয়া মাদাগাস্কারের সাবেক প্রেসিডেন্ট আন্দ্রু রাজউয়েলিনা সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়েছেন। নিজের শখ পূরণ করতে হোয়াইট হাউসে নতুন বলরুম তৈরি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংস্কারের অংশ হিসেবে সোমবার হোয়াইট হাউসের ইস্ট উইংয়ের বেশ কিছু অংশ ভেঙে ফেলা হয়। নতুন বলরুমটি ৮,০০০ বর্গমিটারেরও বেশি বিস্তৃত হবে। বলরুমে ৯৯৯ জনের বসার ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এটি ওয়াশিংটনে আসা বিদেশি রাষ্ট্রপ্রধানদের সম্মানে দেওয়া বিশাল রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করবে। বর্তমানে বড় ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য প্রায়ই হোয়াইট হাউসের প্রাঙ্গণে অস্থায়ী তাঁবু বসাতে হয়। নতুন বলরুম তৈরি হলে তার প্রয়োজন হবে না বলে জানিয়েছে হোয়াইট হাউস। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে $২৫০ মিলিয়ন বেশি। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন তিনি নিজে ও বেশ কয়েকজন দাতা এ খরচ বহন করবেন। তবে ট্রাম্পের বাইরে কারা এ কাজে অর্থায়ন করবে তাদের নাম প্রকাশ করেনি হোয়াইট হাউস। অ্যামাজন জানিয়েছে যে তাদের অনেক ক্ষতিগ্রস্ত পরিষেবার অনেকগুলো পুনরুদ্ধার হয়েছে। সোমবার অ্যামাজনের ক্লাউড পরিষেবা অ্যামাজন ওয়েব সার্ভিসে ত্রুটি দেখা দেয়। এ কারণে অ্যামাজন প্রাইম, পারপ্লেক্সিটি, অ্যালেক্সা, স্ন্যাপচ্যাট ও ডুওলিঙ্গের মতো প্ল্যাটফর্মগুলোর সেবা বিঘ্নিত হচ্ছে। অ্যামাজন এখনও বিভ্রাটের কারণ সম্পর্কে বিস্তারিত জানায়নি। তবে এক বিবৃতিতে বলেছে ত্রুটি মেরামতে বেশ অগ্রগতি হয়েছে, কিছু পরিষেবার কাজ করতে শুরু করেছে। বিশ্বের লক্ষাধিক ওয়েবসাইট ও অ্যাপের অবকাঠামো পরিচালিত হয় অ্যামাজন ওয়েব সার্ভিসের মাধ্যমে। সংস্থাটির রক্ষণাবেক্ষণ সাইটের বরাত দিয়ে এএফপি জানিয়েছে একাধিক পরিষেবায় ত্রুটি দেখা দিয়েছে। প্রকৌশলীরা তা মেরামতে কাজ করছেন। কর্তৃপক্ষ জানিয়েছে বিশ্বে ১,০০০-এর বেশি কোম্পানির সেবায় বিঘ্ন ঘটছে। এর মধ্যে আছে ব্রিটিশ কমার্শিয়াল ব্যাংক এবং এর সহ প্রতিষ্ঠান ব্যাংক অব স্কটল্যান্ড ও হ্যালিফ্যাক্স। দীপাবলির পর বাতাসের মান আরও খারাপ হয়ে গেছে ভারতের রাজধানী দিল্লিতে। আতশবাজি পোড়ানোর কারণেই বেড়েছে বায়ু দূষণ। গত সপ্তাহে বায়ু দূষণ রোধে পরিবেশ বান্ধব আতশবাজি পোড়ানোর অনুমতি দেয় ভারতের সুপ্রিম কোর্ট। তবে বায়ু দূষণ রোধে রবিবার থেকে দ্বিতীয় ধাপে নিষেধাজ্ঞা জারি করে দিল্লি প্রশাসন। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে শহরের বাতাসের মান বেশি মাত্রায় খারাপ হওয়ায় জরুরি ভিত্তিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সময় পাঞ্জাব ও হরিয়ানায় খড় পোড়ানোর কারণে সৃষ্ট ছাই, কণা ও ধোঁয়ার কারণেও দিল্লির বায়ু দূষণ বেড়ে যায়। ফ্রান্সের ঐতিহাসিক লুভ জাদুঘরে রত্ন চুরির তদন্তে ইসরায়েলি কোনো বেসরকারি গোয়েন্দা সংস্থার সহায়তা চাওয়া হয়নি বলে জানিয়েছে জাদুঘর কর্তৃপক্ষ। সোমবার সকালের দিকে ফরাসি বার্তা সংস্থা এএফপিকে ইসরায়েলের তেল আবিব ভিত্তিক বেসরকারি গোয়েন্দা সংস্থা সিজিআই গ্রুপ বলেছিল ২০১৯ সালে জার্মানির একটি জাদুঘর থেকে চুরি যাওয়া নিদর্শন উদ্ধারের সাফল্যের কারণে লুভ কর্তৃপক্ষ তাদের সহায়তা চেয়েছে। তিনি জানান অনুরোধটি এসেছিল লুভর এবং অন্যান্য সংস্থার কাছ থেকে। তার মধ্যে বীমা কোম্পানিও রয়েছে। তাদের পক্ষ থেকে কাজ করা এক মধ্যস্থতাকারীর মাধ্যমে অনুরোধ এসেছিল। তবে এই দাবি অস্বীকার করেছেন লুভ জাদুঘরের মুখপাত্র। জোর দিয়ে তিনি বলেন কারো সঙ্গে যোগাযোগ করেনি লুভ কর্তৃপক্ষ।
এই বিষয়ে বিস্তারিত আর কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।